মা টুকি, তুই নদীর পাড়ে দাঁড়িয়ে থাক, আমি কলসিটা ভরিয়ে নিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কলসিতে পানি ভরিয়ে নাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। এরপর টুনি কলসিতে পানি ভরিয়ে নেয় আর টুনিকে নিয়ে বাড়ি যেতে ধরে। ঠিক তখনই সেখানে সুখী পায়রাও আসে পানি নিতে। আরে টুনিছি, কতদিন পর তোর সাথে দেখা হলো। তা তুই এখানে কি করছিস? আর তোর মেয়ে টুকিও তো দেখছি বেশ বড় হয়ে গেছে। আসলে সুখী দিদি, পানি নিতেই নদীতে এসেছিলাম, আর নদী থেকে বাড়িটা তো অনেক দূরে, তাই মেয়েটাকে বাড়িতে একাই রেখে আসতে ভরসা পেলাম না, তাই সাথে করে নিয়ে এলাম। সাথে নিয়ে এসে ভালোই করেছো। মা পারুল, এটা টুনির মেয়ে টুকি, তুই এখন থেকে টুকির সাথে খেলতে পারবি। যা, টুকির সাথে গিয়ে খেলা কর। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আমি টুকির সাথে খেলা করব? আমার তো অনেক আনন্দ হচ্ছে মা। হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি, তুই টুকির সাথে খেলা কর, আমি নদী থেকে কলসিতে পানি ভরিয়ে নেই। ঠিক আছে রে মা টুকি, তুই তবে পারুলের সাথে খেলা কর, আমি বাড়িতে যাই, আমার আবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এরপর টুনি বাড়িতে চলে যায় আর এভাবেই দিন কেটে যায়। আর টুনি রোজ তার মেয়ে টুকিকে নিয়ে নদীর পাড়ে আসতো আর টুকি পারুলের সাথে খেলা করত। টুকি, তুই এসেছিস? চল আমরা আজ নদীর ওপারে যাবো সবাই মিলে। না, মা আমাকে নদীর কাছে যেতে বারণ করেছে, এখন নাকি পানিতে অনেক স্রোত, একবার নৌকা থেকে পড়ে গেলে আমরা আর বাঁচতেই পারবো না। টুকি, তুই ভয় পেয়েছিস নাকি? তুই এত চিন্তা করিস না তো, আমাদের কিছু হবে না। পারুল, তুই ওকে এত জোর করছিস কেন? ও তো যেতে চাইছে না, বাদ দে ওকে। চল আমরা তিনজনই নৌকাতে উঠি। হ্যাঁ পারুল, কানু ঠিক কথাই বলেছে, টুকি তো নদীর পাড়ে বড় হয়নি, তাই পানি দেখলে টুকি ভয় পায়। ওকে নৌকাতে ওঠানোর দরকার নেই, নৌকাতে ওঠালে ও আবার কান্নাকাটি শুরু করবে, তখন আমরা বিপদে পড়বো। অমন ভীতু মেয়েকে আমাদের সাথে নেওয়ার দরকার নেই। কে বলেছে আমি ভীতু? আমি একদম ভীতু নই। ভীতু না হলে চল আমাদের সাথে চল। আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমাদের সাথে, দেখবে আমি একটু কান্না করব না। এ কথা বলে একে একে সবাই নৌকাতে উঠে বসে। আমার তো নৌকাতে চড়ে অনেক ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে, তবে আমরা একা একা নদীর ওপারে যাচ্ছি কেন? আমাদের কোনো বিপদ আপদ হলে তো কেউ এগিয়ে আসতেও পারবে না, কারণ নদীর আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এজন্যই তো আমরা নদীর ওপারে যাচ্ছি, যাতে আমাদের কেউ দেখতে না পায়। নদীর ওপারে নাকি অনেক ফুলের গাছ আছে, আর সেই ফুলের বাগান থেকে আমরা অনেক ফুল নিয়ে আসবো। তার মানে তোমরা ফুল নিতে নদীর ওপারে যাচ্ছ, কাউকে কিছু না বলেই? হ্যাঁ, আমরা ফুল আনতেই নদীর ওপারে যাচ্ছি। টুকিরা নদীর ওপারে যেতে থাকে। এদিকে টুনি সুখী পায়রাকে বলতে থাকে, সুখী দিদি, পারুল আর টুকি কোথায় গেল? অনেকক্ষণ তো গল্প করলাম, এখন বাড়িতে যেতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। টুকি মা, তুই কোথায় গেলি? তাড়াতাড়ি আমার কাছে আয় দেখি। ওরা আশেপাশে কোথাও খেলা করছে হয়তো, তুই আর একটু থাক, এত তাড়া কিসের? সুখী দিদি, দেখছো না আকাশ কেমন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আরে তাই তো, আমাকে এক্ষুনি পারুলকে নিয়ে বাড়িতে যেতে হবে, কিন্তু ওরা দুজন কোথায় গেল? ওদের তো দেখতে পাচ্ছি না। চল একটু সামনে গিয়ে দেখি, ওরা নিশ্চয়ই সামনেই আছে। সুখী পায়রা ও টুনি টুকি ও পারুলকে খুঁজতে বেরিয়ে পড়ে। পারুল, আমাদের ভয় করছে, চল আমরা বাড়িতে ফিরে যাই, নদীর স্রোত বাড়ছে, আমরা যখন তখন পানিতে পড়ে যেতে পারি। এত জোরে এসে ফিরে যাব, আর একটু হলে তো আমরা নদীর ওপারে পৌঁছে যাব। টুকিকে এখানে নিয়ে আসাই ঠিক হয়নি, দেখেছিস টুকি কেমন ভয় পাচ্ছে? তোরা আমাকে এভাবে বলছিস কেন? নদীর স্রোত বাড়ছে বলেই তো আমি তোদেরকে সাবধান করলাম। টুকির কথা শেষ হতে না হতেই বড় একটা স্রোত এসে নৌকাতে ধাক্কা দেয় আর পারুল নৌকা থেকে পানিতে পড়ে যায়। একে
নৌকা থেকে পড়ে গেছে। পারুল, তুই আমার হাত ধরে উপরে উঠে আয়, না হলে তুই পানিতে ডুবে যাবি। তোকে আমি সামনে এগোতে পারছি না, দয়া করে তোর নৌকাটা আমার কাছে নিয়ে আয়। কনক, তোর নৌকাটা পারুলের কাছে নিয়ে যা তাড়াতাড়ি। টুকি, আমি নৌকা ঘোরাতে পারছি না, এখন আমরা পারুলকে বাঁচাবো কি করে? পারুল তো আরো দূরে চলে যাচ্ছে। পারুল, তুই ভয় পাস না, আমি যাচ্ছি তোর কাছে, তোর কিচ্ছু হবে না। টুকি, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই স্রোতে তুই নদীতে নামতে চাচ্ছিস? তুই সাঁতার জানলেও এই স্রোতে তুই সাঁতার কেটে পারুলকে বাঁচাতে পারবি না। তাই চুপচাপ নৌকাতে বসে থাক, আমি তাড়াতাড়ি নৌকাটা নিয়ে নদীর পাড়ে যাচ্ছি। না, আমি কিছুতে পারুলকে ছেড়ে যাব না, যে করেই হোক আমাকে পারুলকে বাঁচাতেই হবে। টুকি, তুই আর কথা না বাড়িয়ে চুপচাপ এখানে বসে থাক। পারুল নৌকার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, ওকে আর আমরা বাঁচাতে পারবো না, আমাদের আর কিচ্ছু করার নেই। এরপর দেখতে দেখতে কনক নৌকাটা নদীর পাড়ে নিয়ে আসে, আর তখন সেখানে টুনি ও সুখী পায়রা আসে আর টুকিকে বলতে থাকে, মা টুকি, তুই এখানে কি করছিস? আমি সে কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। তোকে না আমি নদীর কাছে আসতে না করেছিলাম, আর পারুলকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ টুকি, পারুল কোথায়? আমাকে বল দেখি। সুখী মাসি, টুকি আর কি বলবে? ওর বলার মতো মুখ আছে নাকি যে তোমাকে বলবে পারুল কোথায়? এসব তুই কি বলছিস কনক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে সুখী মাসি, টুকি অনেক জেদ করছিল নৌকাতে ওঠার জন্য, তাই আমরা সবাই নৌকাতে উঠেছিলাম। আর নৌকাতে উঠে আমরা অনেক মজা করছিলাম। তখন টুকি পারুলকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, আর আমরা অনেক চেষ্টা করার পরেও পারুলকে বাঁচাতে পারি না। কনক, তুই সুখী মাছিকে মিথ্যে কথা কেন বলছিস? পারুল তো নদীর স্রোতে নৌকা থেকে একাই পড়ে গেছে। শোন টুকি, তুই একদম মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলবি না। সুখী মাসি, তুমি টুকির কথা বিশ্বাস করো না, টুকি একটা খুনি। টুকি, তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস। শয়তান মেয়ে, আমি তোকে এত ভালোবেসেছিলাম, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। টুকি, কনক কি এসব সত্যি বলছে? না মা, কনক সব মিথ্যে কথা বলছে, ও আমাকে ফাঁসাতে চাইছে। তুমি আমাকে বিশ্বাস করো মা, বিশ্বাস করো। টুকি, তুই একদম ন্যাকা কান্না কাঁদবি না। তোকে আর তোর মাকে এই বনে আমি দেখতে চাই না। তোদেরকে আমি এই বন থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর সুখী পায়রা টুনি ও টুকিকে বন থেকে তাড়িয়ে দিতে ধরে। ঠিক তখনই সেখানে পারুল আসে। মা, তুমি এসব কি করছো? মা পারুল, তুই বেঁচে আছিস? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। টুকি আমার কোনো ক্ষতি করেনি। তুমি টুকিকে ভুল বুঝছো। আমি সবাইকে নৌকাতে ওঠার জন্য জোর করেছি, আর অনেক স্রোত থাকার কারণে আমি নৌকা থেকে পড়ে গিয়েছি। কিন্তু টুকি আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। আর তুমি কি না সত্যিটা না জেনে টুনি মাসি আর টুকিকে বন থেকে তাড়িয়ে দিচ্ছ? আমার ভুল হয়ে গেছে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমার সত্যিটা জানা উচিত ছিল, কিন্তু তুই নদীতে পড়ে গিয়েও বেঁচে ফিরলি কি করে? ঠিক আছে মা, আমি সব বলছি আমি কি করে বেঁচে ফিরলাম। আমি নদীতে পড়ে গিয়ে অনেক কান্না করছিলাম। বাঁচাও, বাঁচাও, দয়া করে কেউ আমাকে বাঁচাও। আমি যে অনেক বড় বিপদে পড়েছি, বাঁচাও। তুমি চিন্তা করো না ছোট পাখি, আমি এক্ষুনি তোমাকে সাহায্য করছি। একে জুতার গাছ? হ্যাঁ, আমি পানিতে থাকা জুতোর গাছ। কেউ বিপদে পড়লে আমি তাকে সাহায্য করি, আর তোমাকেও আমি সাহায্য করব। এবার পানিতে থাকা জুতার গাছ আমাকে সাহায্য করে, আর আমাকে নদীর পাড়ে পৌঁছে যায়। আর আমি পানিতে থাকা জুতার গাছকে ধন্যবাদ জানিয়ে সোজা এখানে চলে আসি। ও আচ্ছা, এই ব্যাপার। আর আমি শুধু শুধু টুকিকে ভুল বুঝলাম। মা টুকি, তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। সুখী মাসি, তুমি এভাবে বলো না।
তোমার জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজ করতাম। আমি তোমার কথা কিচ্ছু মনে করিনি। পারুল আমাদের মাঝে ফিরে এসেছে, আমি তাতেই খুশি। এরপর টুকি তার মাকে নিয়ে বাড়িতে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মা, মা, ও মা, আগুন লেগেছে গো, আগুন! কি আগুন লেগেছে? কোথায় কোথায় আগুন লেগেছে? চল চল, তাড়াতাড়ি নিভাতে হবে। আরে মা, আমার পেটের ভিতর আগুন লেগেছে, এখন একটু খেতে দাও না মা, ভিতরে যে সব জ্বলে যাচ্ছে গো। ও, এই ব্যাপার? যা যা, ঘরে কোনো খাবার নেই। আমি ভাবলাম আমার সিন্ধুকে আগুন লেগেছে। উফ বাবা, জোর বাচ্চা বেঁচে গেল। মা, এত কিপটিমে করে কি করবে? দাও না গো খেতে। এই, বেশি কথা বলিস না তো। যা, এক জগ জল খা, রাত পর্যন্ত কোনো খিদে লাগবে না। এই, চটপটি খাবেন? চটপটি, অনেক সুস্বাদু চটপটি, খেয়ে যাও খেয়ে যাও। এই কাকুলি, দেখ দেখ, ওই চটপটির দোকানদার কত হ্যান্ডসাম, মনে হয় অনেক বড়লোক। এই হ্যান্ডসামকে যে করেই হোক পটাতে হবে। আরে সুন্দর মেয়ে দুটো তো দেখি এদিকেই আসছে, দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোকের মেয়ে। না, এদের পটানোর চেষ্টা করতেই হবে। এই যে দিদিমণি, চটপটি খাবেন? চটপটি অনেক টেস্টি। হ্যাঁ হ্যাঁ, খাবো তো। আমাদের দুজনকে দুবারটি চটপটি দিন। বাহ, অনেক টেস্টি তো। আপনি যেমন সুন্দর, আপনার চটপটি খেতেও তেমন সুস্বাদু। কি বলছেন কি দিদিমণি? আপনার যদি ভালো লাগে রোজ রোজ খেতে আসবেন। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। আরে না না, আপনার মতো সুন্দরীর কাছে কি আমি টাকা নিতে পারি? দেখলি কাকুলি, রকি কত ভালো, যেমন সুন্দর দেখতে তেমনি তার অনেক টাকা। আই এম তো ইমপ্রেস। এই ছেলেকে আমি বিয়ে করব। দেখ দেখ, জিরাফ আসছে রে। এই টুনি, কি রে, তুই বুঝি জিরাফ হতে গিয়ে পাখি হয়েছিস? তাতে কি হয়েছে রে কাকুলি, তোর মতে তো পাতিলের কালি হয়নি। আমায় নিয়ে কানাকানি রটে কথা রকমারি, সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী। উফ বাবা, এতক্ষণে আমার সাজা শেষ হলো। আমাকে যা লাগছে না, আজ তো বড়লোক ছেলে আমার পিছনে লাইন লেগে যাবে। যাই যাই, ছেলে পটাতে যাই। ওরে বাবা রে, কোমরটা গেল রে গেল। আরে বাস, এটা নারী নাকি পরী? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। যা, কি যে বলছো এসব? তাকিয়ে না থেকে আগে হাতটা ধরুন। আরে বাহ, মেয়েটা ভারী সুন্দর, বাবার অনেক টাকা আছে মনে হয়। এই মেয়েকে পটাতে হবে, একে বিয়ে করে ঘর জামাই থাকবো। এই ছেলেটাই বুঝি আমার রাজকুমার। শুনেছিলাম টাকা খেলে নাকি প্রেম হয়, দেখে তো মনে হচ্ছে বড়লোকের ছেলে। একে পটিয়ে বিয়ে করতে পারলে পায়ের ওপর পা রেখে সারা জীবন কাটিয়ে দিব। একে সুন্দরী, তুমি কি ভাবছো? আমার সাথে ধাক্কা খেয়ে তো মনের ঘন্টি বাজিয়ে দিলে, এক দেখাতেই ফিদা। যা দুষ্টু, কি যে বলছেন, আমারও যে মনের ঘন্টি বেজে গেছে। ওরে বাবা রে, ইসরে, পাটা আমার গেল রে। এ কি, আপনার কি হয়েছে? হায় সর্বনাশ, আপনার পা থেকে তো রক্ত পড়ছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এসবের কি দরকার ছিল? এরকম ছোটখাটো আঘাত এমনিতেই ঠিক হয়ে যায়, রোজ কত রকম আঘাত পেতে হয় তার কোনো ঠিক নেই। আচ্ছা, আপনি এত বোকা কেন বলুন তো? আনমনে কাজ করছেন, তাই তো আঘাত পেয়েছেন। কি, আপনি আমাকে বোকা বললেন? সত্যিই তো আমি বোকা, তাই সবাই আমাকে কথা শোনায়। এমা, আপনি মন খারাপ করছেন কেন? আমি তো এমনি বললাম। আর আপনি তো অনেক সহজ সরল, কিন্তু আপনাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি, আমি আমার সৎ মায়ের আর দুই ভাইয়ের সাথেই থাকি। আমি বোকা বলে ওরা আমাকে অনেক কথা শোনায়। সারা দিন কাজ করি, তবু আমার সৎ মা আমাকে ঠিক মতো খেতেও দেয় না। আমি এত বোকা কেন বলুন তো? আহারে, আপনার অনেক কষ্ট, চিন্তা করবেন না।
সব ঠিক হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রকির সাথে মুন্নির, আর কালুর সাথে কাকুলির, আর টুনির সাথে টোনার, এদের মধ্যে ভাব জমে যায়। আর এভাবেই প্রেম হয়ে যায়। একদিন এই কাকুলি, জানিস আমার রকি ভীষণ বড়লোক। ও আমাকে অনেক গিফট দেয়। আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করেছে। আমার কি যে ভালো লাগছে। কি যে বলিস না তুই, আমার কালুর কথা শুনলে তো মাথায় হাত দিবি। কালু আমাকে শুধু ফোন গিফট করেনি, আমার যখন যা লাগবে সব দেয়। এই দেখ, ওর নাম নিতে না নিতেই আমাকে কল করেছে। হ্যালো, হ্যাঁ কালু, কেমন আছো? আরে না না, তোমাকে ভুলে যাইনি তো। আমি তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি সুইমিং এ একটু গোসল করে আসি। হে কি কাকুলি, তুই মিথ্যে কথা বললি কেন? তুই তো কলেজে যাচ্ছিস, জানিস না মিথ্যে কথা বলতে নেই। এই তোর ভাঙা কেসের থামা তো। তুই কি বুঝবি কখনো প্রেম করেছিস নাকি? হ্যাঁ, আর বুঝবি বা কি করে? তোর পা যা লম্বা, তোকে কেউ পছন্দ করবে নাকি? হ্যাঁ, অন্যকে আসে জ্ঞান দিতে, যত সব। ঠিক বলেছিস রে কাকুলি, টুনির এই লম্বা পায়ের জন্য কেউ ওকে বিয়েই করবে না। টুনি, আমরা আর কতদিন এভাবে দেখা করব? চলো টুনি, আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সত্যি বলছো টোনা? তুমি আমাকে বিয়ে করবে? আমি রাজি টোনা। আমার লম্বা পায়ের জন্য কেউ আমাকে বিয়ে করতে চায় না, আর তুমি কি না আমাকে বিয়ে করতে চাইছো? এরপর টোনাটুনি বিয়ে করে। অন্যদিকে কালু আর রকিও বিয়ে করে। বাড়িতে বউ নিয়ে আসে। মুন্নি আর কাকুলি তাদের স্বামীর বাড়ি দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়। কি চেয়েছিল আর কি হলো? তিন ছেলের বউ দেখে মিনুর মাথায় তো বাজ ভেঙে পড়ে। হায় হায় রে, আমার তিন ছেলে এ কি করেছে? ভেবেছিলাম অনেক পর নিয়ে তিন ছেলের বিয়ে দিব, আমার সে আশা সব জলে ভেসে গেল। এই কালু, এই ভাঙা বাড়িটা বুঝি তোমাদের? ভেবেছিলাম তুমি কত বড় লোক, এখন তো দেখছি। আর তোমার মা এসব কি নাটক শুরু করেছে? থামাবে নাকি চলে যাব? মা, মা, তুমি এমন করছো কেন? বিয়ে করেছি তাতে কি হয়েছে বলো তো? চুপ হারামজাদা, 2 টাকা উপার্জন করিস না আর বউ নিয়ে এসেছিস বাসায়? হায় হায় রে, এ আমার কি হলো রে? টোনা, কাল থেকে তুমি কাজ করে সব টাকা এনে আমাকে দিবে। এখন থেকে মাকে কোনো টাকা দিবে না। কিন্তু টুনি, এতে তো মা ভীষণ রেগে যাবে। আমি যা বলছি তাই শোনো। এতদিন সবাই তোমাকে বোকা বলেছিল, তাই না? এবার দেখবে মজা। টুনি, এই টুনি, আমাকে একটু চা দিয়ে যা তো। এ কি কাকুলি, তুমি নিজেই গিয়ে চা নিয়ে খেতেই তো পারো, বৌদিকে কেন ডাকছো? চুপ কর তো তুমি। বৌদি বৌদি না তো ছাই। ওর চেহারা একবার তুমি নিজে দেখেছো নাকি? হ্যাঁ, ও আমাদের এই বাসায় কাজের লোক। টুনি, এই টুনি, এত বেলা হয়েছে, রান্না বসাবি না? আর আমি যে চা চাইলাম। কি হয়েছে রে, আমাকে এভাবে ডাকছিস কেন? চা দিব মানে? তুই নিজে করে নিয়ে খেতে পারিস না? সে কি টুনি, তুমি আমার বৌমার সাথে এভাবে কথা বলছো কেন? যাও, ওকে চা বানিয়ে আনো, আর আমাকে 1 গ্লাস দুধ দাও। ওয়াটু, এটা কি দিয়েছিস? ঘরে কি চিনি নেই নাকি? হ্যাঁ, না রে, চিনি নেই। কালুকে একটু বল না চিনি আনতে, চিনি যে শেষ হয়ে গেছে। কি, আমার বর নিয়ে আসবে চিনি? হ্যাঁ রে টুনি, তোর বর আছে কিসের জন্য শুনি? শুনেছি এই বাসার সব বাজার তোর ওই হ্যাবলা বরটা করে। যা, তাকে আনতে বল গিয়ে। মা, আমাকে একটা ফেস প্যাক এনে দিন তো। কি ফুসপাত? কার আবার পাদ হলো? তাই তো বলি, এত গন্ধ কিসের? না মা, ওটা নয়, আপনি ভুল ভাবছেন। ওটা তো ফেস প্যাক। না মা, ওটা তো মুখে লাগানো ফেস প্যাক। ও তাই বলো। টুনি, এই টুনি। হ্যাঁ মা, ডাকছেন? কি হয়েছে বলুন। হ্যাঁ ডাকছি, মুন্নিকে একটা ফুসপাত এনে দাও তো। ধরতেরি, ফেস প্যাক এনে দাও।
ফেস প্যাক? কিন্তু মা, আমার কাছে তো কোনো টাকা নেই। দেখেছেন মা, দেখেছেন? আমি একটু সুন্দর জন্য আমার সাথে হিংসে করে বলছে টাকা নেই। বুঝি তো, সব বুঝি, সব বুঝি আমি। এই টনি, আমার মুখের ওপর একদম কথা বলিস না। যা বলেছি এক্ষুনি আমার সুন্দরী বৌমাকে ফেস প্যাক এনে দে। ফেস প্যাক দিবি তাই না? দেখ আজকে তোকে কি দেওয়াই, এবার জমবে মজা। মুন্নি, মুন্নি, এই দেখ তোর জন্য আমি ইন্ডিয়ান ফেস প্যাক নিয়ে এসেছি। একবার দিলেই ফর্সা ধবধবে হয়ে যাবি। সত্যি বলছিস টুনি? দে দে, এক্ষুনি দে। যে করে হোক ওই টুনি আর কাকুলির থেকে আমাকে সুন্দর হতেই হবে, তাহলে আমার শাশুড়ি আমার সব কথা শুনবে। কিন্তু এই ফেস প্যাক এত দুর্গন্ধ কেন? কেমন যেন গোবরের গন্ধ পাচ্ছি। এ কি ভূত, কোথায় আছো? ভূত ভূত ভূত, কে কোথায় আছো? বাঁচাও। এই মৃত শ্বশুরের ছেলে, এত চিৎকার করছো কেন? হ্যাঁ, আমি মুন্নি, তোমার সুন্দরী বউ। মুখে ফেস প্যাক লাগিয়েছি, বুঝেছো? ও বাবা, এক্ষুনি তো দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়েছিল। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। কাকুলি আর মনির অহংকার বাড়তেই থাকে। একদিন মিনু ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর টোনা অ্যাম্বুলেন্সে করে মিনুকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার বলে, দুঃখিত টোনা, আপনার মাকে বাঁচাতে হলে শীঘ্রই ওনার অপারেশন করতে হবে। ওনার খাদ্যনালী একদম শুকিয়ে গেছে। আপনি জলদি 1 লক্ষ টাকা নিয়ে এসে ওনার অপারেশন করান। রকি, কালু, সবই তো শুনলি। এখন মায়ের অপারেশনের টাকা আমাদেরকে দিতে হবে। এত টাকা আমার একার পক্ষে দেওয়া সম্ভব নয়, তোরাও কিছু টাকা দে। কি দাদা, আপনি এসব কি বলছেন? এত টাকা আমরা কোথায় পাবো? আর আমাদের ভবিষ্যৎ আছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। হ্যাঁ দাদা, কাকুলি ঠিক বলেছে। আর মায়ের তো বয়স হয়েছে, বাঁচবেই বা কতদিন? ওসব অপারেশন করতে হবে না। রকি, আজই আমি বাবার বাসায় চলে যাব। চলো, এক্ষুনি চলো। ভাই, তোরা যাস না, মায়ের যে অপারেশন করতে হবে। ভাই, কেঁদো না টোনা, কেঁদো না। আমার পা লম্বা বলে আমার যদি বিয়ে না হয়, তাই আমার মা আমার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছিল। তুমি বরং সেই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাও। টাকা গেলে টাকা পাবো, কিন্তু মা গেলে তো আর মা পাবো না টোনা। সত্যি টুনি, তুমি অনেক ভালো। এরপর টুনির টাকা দিয়ে মিনুর চিকিৎসা করায়। মিনু পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে আসে। এ কি টোনা, রকি, মুন্নি, কালু, কাকুলি কোথায়? এরপর টোনা মিনুকে সব ঘটনা খুলে বলে। কি বলছিস এসব? রকি, কালু আমার নিজের সন্তান হয়ে আমার সাথে এমনটা করতে পারলো? আর আমি কি না, যাকে সৎ ছেলের বউকে এত অবহেলা করেছি, তারাই আমার উপকার করলো। তোরা আমাকে ক্ষমা করে দিস রে বাবা। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। সত্যি বৌমা, আমি তোমাদের ভালোবাসা বুঝতে পারিনি। কাঁদবেন না মা, কাঁদবেন না। কখনো কখনো রক্তের সম্পর্ক ছাড়াই অনেকে আমাদের আপনজন হয়ে ওঠে। তাই আমাদের উচিত সব সম্পর্ককে সম্মান করা। তুই বল। ছানা ছানা ছানা, আমাকে আর ছানার কথা বলবে না টোনা। তুমি তো জানো টোনা, এখন যদি আমি গর্ভবতী হয়ে যাই, তাহলে আমার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার কোনো ছানা হোক। আমি যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। বুঝতে পেরেছো? এটাই আমার লাইফস্টাইল। এসব তুমি কি বলছো টুনি? আমি একটা ছানা চাই, তা না হলে আমার বংশ বৃদ্ধি হবে কি করে বলো তো? আর তুমি একটা মেয়ে হয়ে মা হতে চাও না? দেখো টুনি, তুমি যদি আমাকে ছানা না দাও, তবে কিন্তু আমি আবার বিয়ে করব বলে দিলাম। যাও তো যাও, বিয়ে করো, যা ইচ্ছে তাই করো। আমার তাতে কিচ্ছু যায় আসে না। বুঝতে পেরেছো? আমি তোমার বিয়ে করেছি বলে যে তোমার সংসার করব শুধু, আমি তেমন মেয়ে নই। বুঝেছো তুমি? এখন চুপ করো, আমাকে ঘুমাতে দাও। এই রাতের বেলা কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো না তো। এ কথা বলে টনি ঘুমিয়ে পড়ে, আর টোনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়।
বন্ধুরা, আমরা এতক্ষণ যাদের দেখলাম তারা হলো টোনা আর টোনার স্ত্রী টুনি। টোনার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তার মন সবসময় একটা সন্তানের জন্য হাহাকার করত। কিন্তু টুনি নিজেকে এতটা স্মার্ট ভাবতো যে সে কিছুতেই সন্তান নিতে চাইতো না। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরপর একদিন সকালবেলা, টুনি, ও টুনি, দরজা খোলো, আমি বিয়ে করে এনেছি, দরজা খোলো তো। কি হলো টুনি? টোনার ডাক শুনে টুনি ঘুম থেকে ওঠে আর দরজা খোলে। আর টোনার নতুন বউকে দেখে টুনি রেগে গিয়ে বলে, মুন্নি, তুই? টোনা, তুমি কোন সাহসে আমার ছোট বোনকে বিয়ে করে নিয়ে এসেছো? মুন্নি, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই রে? নিজের বোনের সতীন হয়ে ঘরে ঢুকলি। কি করব বল? টোনা এমন ভাবে বললো, আমি আর না করতে পারিনি। তুই কোনোদিন টোনাকে শান্তিতে থাকতে দিসনি। তুই বিয়ের আগেও ছিলি খারাপ, এখনো খারাপ আছিস। আর তোকে ঠিক করার জন্যই টোনা আমাকে বিয়ে করে এনেছে, বুঝেছিস? টুনি, তুমি অত কথা বলছো কেন? তোমার তো সংসারে কোনো মনোযোগ নেই। সেই সংসারে তোমার বোন বিয়ে হয়ে আসুক আর অন্য কেউ বিয়ে হয়ে আসুক, তাতে তোমার কি? তুমি এই ব্যাপারে নাক গলানোর কে? দরজা থেকে সরে দাঁড়াও, আমাদের ভিতরে ঢুকতে দাও। টোনার কথা শুনে টুনি দরজা থেকে সরে দাঁড়ায়। তারপর মুন্নি আর টোনা ঘরের ভিতরে আসে। মুন্নি আর টোনা চলে যাওয়ার পর টুনি বলে, আমারই নিজের মায়ের পেটের বোন হয়ে তুই সতীন হয়ে এসেছিস, বোনের সংসার ভাঙলি, তাই না? তোকে আমি কিছুতেই এই বাড়িতে সংসার করতে দিব না। আমাকে তুই চিনিস না মুন্নি। দেখ আমি তোর এবার কি অবস্থা করি। তোকে যদি আমি এই বাড়ি থেকে তাড়াতে না পেরেছি, তবে আমার নামও টুনি নয়। টুনি যখন এসব কথা বলছিল সেই সময় মুন্নি চিৎকার করে বলতে থাকে, কোথায়? এখনো রান্না হয়নি কেন? এই বাড়িতে এক্ষুনি আমার খাবার চাই, প্রচন্ড খিদে পেয়েছে আমার। টুনি, এই টুনি, এক্ষুনি আমার জন্য রান্না করে নিয়ে আয়। মুন্নির চিৎকার শুনে টুনি মুন্নির কাছে যায় আর বলে, কি তুই আমাকে হুকুম করছিস? আমারই সংসারে এসে আমাকে রান্না করতে বলছিস? তোর তো সাহস কম নয় মুন্নি। ভুলে যাস না তুই আমার বোন হোস। এখন শুধু এটা তোর সংসার নয়, আমারও সংসার। এখানে আমারও হুকুম চলবে। টোনা, ও টোনা, এদিকে একবার আসো তো। দেখো তোমার বড় বউ আমাকে দেমাগ দেখাচ্ছে, আমার কিন্তু এসে ভালো লাগে না। মুন্নির ডাক শুনে টোনা সেখানে আসে আর বলে, কি হয়েছে মুন্নি? অত চিৎকার চেঁচামেচি করছো কেন? সকাল সকাল আবার কি অশান্তি শুরু হলো নতুন করে? দেখো না টোনা, আমি একটু টুনিকে রান্না করতে বলেছিলাম, আর আমাকে কেমন কথা শোনাচ্ছে। তুমি কিছু বলো না টোনা, আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব, এক্ষুনি চলে যাব। যা যা, তোকে কে মানা করেছে? এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। চুপ করো টুনি, তুমি কোন সাহসে মুন্নিকে আমার বাড়ি থেকে চলে যেতে বলছো? এটা আমার বাড়ি, আমার ইচ্ছে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না এই বাড়িতে। তুমি যদি এক্ষুনি মুন্নির জন্য রান্না না করো, তবে আমি তোমাকেই এই বাড়ি থেকে বের করে দিব বললাম। এই কথা শুনে টুনি চুপচাপ রান্নাঘরে যায় আর রান্না করতে করতে টুনি বলতে থাকে, ওই মুন্নি আমাকে এই বাড়ির চাকরানি বানাবে আর আমার দ্বারা রান্না করিয়ে নিবে, তা আমি কিছুতেই হতে দিব না। খাওয়াচ্ছি, আমি তোকে জম্মের খাওয়া খাওয়াচ্ছি। এই কথা বলে টুনি রান্না করা তরকারিতে অনেক ঝাল দেয় আর টুনি রান্না শেষ করে টোনা আর মুন্নিকে খেতে ডাকে। মুন্নি প্রথমে খাবার মুখে তোলে আর এত পরিমাণে ঝালে মুন্নির মুখ অনেক জ্বলতে থাকে। টোনা, টোনা, ও টোনা, আমার মুখ ঝালে জ্বলে গেল গো। ঝাল, ঝাল, জল দাও, জল, আমাকে জল দাও, আমার খুব কষ্ট হচ্ছে টোনা। মুন্নির মুখ জ্বলতে দেখে টোনা তাড়াতাড়ি মুন্নিকে এক গ্লাস জল এগিয়ে দেয় আর বলে, মুন্নি, তোমার মুখ খুব জ্বলছে গো, এই নাও নাও জল খাও, তাহলে আর তোমার মুখ জ্বলবে না। টুনি, তুমি ইচ্ছে করে ঝাল বেশি দিয়েছো তাই না? আমি তোমাকে আজ কিছুতেই ছাড়বো না। অনেক সহ্য করেছি তোমাকে, কিন্তু আর নয়। এই কথা বলে টোনা টুনিকে মারতে শুরু করে।
আর টুনি ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকে। ছেড়ে দাও টোনা, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মুন্নি আমার বোন হয়ে আমার সংসারে ঢুকেছে, আমি কি ওকে ছেড়ে কথা বলবো? তুমি বলো। ঠিক করেছি, আমি ঝাল দিয়েছি, ঠিক করেছি, আরো দিব। ছেড়ে দাও আমাকে টোনা, আমার খুব লাগছে। টোনা শোনো, আমাকে মারার পরিণতি কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। টোনা, ছেড়ে দাও টুনিকে, আজ মাফ করে দাও। এরপর থেকে এই কুটনামি করলে আমি নিজে টুনিকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। মুন্নির কথা শুনে টোনা টুনিকে মারা বন্ধ করে। এরপর মুন্নি আর টোনা ঘরে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে সেখানে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, টোনা কখনো তো আমার ঝাল লাগলে এভাবে দৌড়ে এসে আমাকে জল দেয়নি। টোনা মুন্নিকে কত ভালোবাসে, মুন্নি তো আমারই বোন, ও টোনার কাছে কত ভালোবাসা পায়, আমি কেন পাই না? সব দোষ কি তবে আমার? আমি তো কখনো এই সংসারে মনোযোগ দেইনি। আমি যদি সংসারে মনোযোগ দিতাম তাহলে আমার বোন আমারই সতীন হয়ে এই বাড়িতে ঢুকতে পারতো না। এই কথা বলে টুনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা টোনা, টোনা, শুনে যাও, আমি গর্ভবতী হয়েছি। আজ যে আমার খুব খুশি লাগছে টোনা। মুন্নির মুখে এই কথা শুনে টোনা ভীষণ খুশি হয় আর মুন্নিকে বলে, সত্যি বলছো মুন্নি, আমাদের ছানা হবে? এই ছানার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। টুনি, এই টুনি, একবার এদিকে এসো তো। টোনার ডাক শুনে টুনি টোনার কাছে যায় আর টুনিকে দেখে টোনা বলে, দেখেছো টুনি, তুমি এতদিন যেটা করতে পারোনি সেটা তোমার বোন আমাকে দিয়েছে। আজ থেকে তুমি মুন্নির সব যত্ন নিবে, এবারে সব কাজ তুমি একাই করবে। আর মুন্নির নামে আমি এই জায়গা জমি সব লিখে দিব। যাও তো এখন এখান থেকে, এবার মুন্নির জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। টুনি এই কথা শুনে রান্নাঘরে আসে আর মনে মনে বলে, একটা সন্তানের জন্য আমি টোনার এত ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। সব দোষ আমার। আমি যদি একটা সন্তান নিতাম তবে কি এমন হতো? আজ আমি স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। এই সংসার এখন মুন্নির, এখানে থাকার আমার আর কোনো অধিকার নেই। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব। এ কথা বলে টুনি মুন্নি আর টোনার কাছে যায় আর ওদের বলে, টোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাদের মাঝে থাকবো না। আমি তোমাদের সুখের বাধা হতে চাই না। আমি বুঝতে পেরেছি আমার এই জীবনযাপন কখনোই সুখের ছিল না। আজ যদি স্বামী সন্তান নিয়ে সংসার করতাম কত সুখে থাকতাম আমি। মুন্নিকে দেখে তা আমি বুঝতে পেরেছি টোনা। এসব কথা বলে টুনি বাড়ি থেকে চলে যেতে ধরে। আর ঠিক তখনই টোনা টুনিকে পেছন থেকে ডাকে আর বলে, আমি খুশি হয়েছি টুনি যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। আসলে আমি বিয়ে করিনি, আমরা একটা প্ল্যান করেছিলাম তোমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তাই মুন্নির সাথে আমি এতদিন বিয়ের নাটক করেছি টুনি। টোনার মুখে এসব কথা শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কি কি বলছো টোনা? তার মানে তুমি মুন্নিকে বিয়ে করনি? মুন্নি আমার সতীন নয়? তুই কি করে ভাবলি দিদি আমি তোর নিজের বোন হয়ে তোর সংসার ভাঙবো? তোর এই উচ্ছন্নে যাওয়া ঠেকাতে জামাইবাবু সহ আমরা নাটক করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে বোন, আমি তোকে ভুল বুঝেছিলাম। আয় বোন, আমার কাছে আয়। এই কথা বলে টুনি মুন্নিকে জড়িয়ে ধরে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ওই ঘটনার পর টুনি একটি ছানার জন্ম দেয় আর স্বামী সন্তানকে নিয়ে টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, যদি কেউ তার নিজের ভুল বুঝতে না চায় তাহলে তাকে মাঝে মাঝে আঘাত করে বোঝানো উচিত। এতে দোষী নিজেকে সংযত করে আর তার ভুল বুঝতে পারে। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।